আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার টিউলিপ সিদ্দিককে দুদকে তলব। এদিকে আব্দুল হামিদের দেশ ত্যাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ। জানাবো, জনগণের সামনে মুখোশ উন্মোচিত হলে মুখ দেখানো কঠিন হয়ে পড়বে বলছেন সার্জিস। সরকার যেন কোনো দুর্বলতা না দেখায় বলছেন জামায়াত আমির। এবং সর্বশেষ জানাবো, ভয়ের কোনো কারণ নেই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার টিউলিপ সিদ্দিককে দুদকে তলব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর গুলশানে ইনস্ট্যান্ট হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে মামলার তদন্তের অংশ হিসেবে আসামি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য টিউলিপ রিজওয়ান সিদ্দিককে আগামী 14 মে সকাল 10টায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার অনুরোধ জানানো হয়েছে। দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। দুদক সূত্রে জানা গেছে, গতকাল 7 মে টিউলিপ রিজওয়ান সিদ্দিকীকে তলবের নোটিশটি ধানমন্ডির আবাসিক এলাকায় ও গুলশান 2 এর বাসার ঠিকানায় পাঠানো হয়। একই মামলায় রাউজাকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনকেও 14 মে একই দিনে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য পৃথক নোটিশ দেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদের জন্য 8 মে দুদকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, গুলশানে একটি প্লট অবৈধভাবে হস্তান্তর এবং ইনস্ট্যান্ট হাউজিং লিমিটেডের থেকে ঘুষ হিসাবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে 15 এপ্রিল টিউলিপ সিদ্দিক সহ রাজউকের 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম। এটি ঢাকার সম্বন্ধে জেলা কার্যালয়ে করা হয়। এই মামলার অপর 2 আসামি হলেন রাউজাকের সাবেক সহকারী আইন উপদেষ্টা মোহাম্মদ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, 1963 সালে বিচারপতি ইমাম হোসেন চৌধুরী গুলশানের 1 বিঘা 19 কাঠা 13 ছকার আয়তনের একটি প্লট বরাদ্দ পান। সরকারি ইজারা চুক্তি অনুযায়ী 99 বছরের মধ্যে প্লটটির হস্তান্তর বা ভাগ করে বিক্রি নিষিদ্ধ ছিল। তবে 1973 সালে তিনি মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া আমোত্তারনামা দেন। পরবর্তীতে প্লটটি ভাগ হয়ে বিক্রি হয় এবং ইনস্ট্যান্ট হাউজিং লিমিটেড চেয়ারম্যান জহুরুল ইসলামের মাধ্যমে সেখানে ভবন নির্মাণ শুরু হয়। জহুরুল ইসলাম মৃত্যুর পর তার সন্তানদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে মামলা হয়। মামলা চলমান অবস্থায় এবং হস্তান্তর নিষেধ থাকা সত্ত্বেও রাজাউলের সংশ্লিষ্ট আইন উপদেষ্টা ইন্টার হাউজিং ফ্ল্যাট হস্তান্তর অনুমোদন দেন, যা সম্পূর্ণ অবৈধ ছিল, কারণ ওই কোম্পানির প্লটের লিজহোল্ডার বা বৈধ প্রতিনিধি ছিলেন না। রাজউকের নথি অনুযায়ী 99 বছরের ইজরার শর্তে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে প্লট হস্তান্তরের কোনো সুযোগ ছিল না। তবু ইনস্ট্যান্ট হাউজিং আমন্ত্রণ করে প্লটটি ভাগ করে 36টি ফ্ল্যাট নির্মাণ এবং হস্তান্তরকরণ অনুমোদন দেওয়া হয়। 1000-এ আরও অভিযোগ করা হয় যে ইজারার শর্ত ভঙ্গ করে গুলশানের অবৈধভাবে প্লট হস্তান্তর ব্যবস্থা করা হয় এবং বিনিময়ে টিউলিপ সিদ্দিকীকে অবৈধ পারিতোষিক হিসাবে ইনস্ট্যান্ট হাউজিং লিমিটেড থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট গ্রহণ করেন। এতে ইনস্ট্যান্ট হাউজিং অবৈধভাবে প্রভাবিত করে আমোত্তার অনুমোদন এবং ফ্ল্যাট বিক্রয়ের অনুরোধ করেও অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। এভাবে তিনি বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে এজাহারে দাবি করা হয়। আব্দুল হামিদের দেশ ত্যাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ। বুধবার দিবাগত রাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি থাইল্যান্ড গেছেন বলে জানা গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল এক সূত্রে জানিয়েছেন, বুধবার দিবাগত রাত 3টা 5 মিনিটে থাই এয়ারলাইন্সের
টিজি ৩৪০ নম্বর ফ্ল্যাটের বাক্সের উদ্দেশ্যে ঢাকা রোড ছাড়েন আব্দুল হামিদ। এর আগে রাত 11টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। এদিকে মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ ঘটনার প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র অধিকার পরিষদ। মিছিলে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারাও অংশ নেন। জানা যায়, এর আগে মোহাম্মদ আবু হানিফের ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়া সবুজ সংকেত পান। পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা বলেছেন, তার দেশ থেকে আদালতের নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর আপত্তি ছিল না। নিষেধাজ্ঞা না থাকায় তাকে দেশ থেকে বাধা দেওয়া হয়নি। জনগণের সামনে মুখোশ উন্মোচিত হলে মুখ দেখানো কঠিন হয়ে পড়বে, বলছেন সার্জিস। শেখ হাসিনা সরকার পতনের পর ঢালাও হারে মামলা দিয়ে মামলার বাণিজ্যিক করা হচ্ছে। সেই সঙ্গে অর্থের বিনিময়ে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা পতনের নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন সার্জিস আলম। ফেসবুকের দেওয়া পোস্টে সার্জিস এসব অন্যায়ের অপকর্ম থেকে দলটির নেতাকর্মীদের বেরিয়ে আসার আহ্বানও জানায়। সেই সঙ্গে সতর্ক দিয়ে বলেন, জনগণের সামনে মুখোশ উন্মোচিত হলে মুখ দেখানো কঠিন হয়ে পড়বে। বাংলাদেশে কাজ করা 6 লাখ বিদেশি ফাঁকি দিচ্ছেন 18,000 কোটি টাকা। সার্জিস তার পোস্টে লিখেছেন, মিথ্যা মামলা দেওয়ার পর্বে ফোন দিয়ে মামলার আসামি হিসাবে নাম না দেওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে। মামলার নাম দেওয়ার পর নাম কাটার জন্যও টাকা নেওয়া হচ্ছে। অন্যায় অপকর্মে জড়িয়ে ছিল না, তারপরেও চাপে রাখার জন্য কিংবা অনৈতিক সুবিধা আদায়ের জন্য ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। সার্জিস আরও লিখেছেন, অপরদিকে টাকা কিংবা ম্যান পাওয়ার সাপ্লাইয়ের বিনিময়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অসংখ্য সন্ত্রাসীকে শেল্টার দেওয়া হচ্ছে। এসবের পেছনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য সবচেয়ে বেশি জানিয়ে সার্জিস আরও রেখেছেন, রাজনৈতিক দলের কিছু কাল্পিক নেতাকর্মীদের সমন্বয়ে এ কাজ করা হচ্ছে। একটি রাজনৈতিক দলের আধিপত্য এখনো সবচেয়ে বেশি। রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে ভাগ বটোয়ারা জড়িয়ে পড়েছে পুলিশ, এমন অভিযোগ এনে সার্জিস বলেন, অধিকাংশ পুলিশ এক্ষেত্রে আগের মতন সঙ্গই দিচ্ছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি তাদের তাটুকার মনোভাব এখনো তেমন কোনো পরিবর্তন হয়নি। ভাগ বটোয়ারা করেও কাজ চলছে। পোস্টের শেষ অংশে রাজনৈতিক দলটির নেতাকর্মীদের সতর্ক দিয়ে সার্জিস বলেন, সময় থাকতে এসব অন্যায় অপকর্ম মামলা বাণিজ্য থেকে বেরিয়ে আসুন। জনগণের সামনে মুখোশ উন্মোচিত হলে মুখ দেখানো কঠিন হয়ে পড়বে। সরকার যেন কোনো দুর্বলতা না দেখায়, বলছেন জামায়াত আমির। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারত থেকে বাংলাদেশের সীমান্তে নাগরিক পুশিন করা হচ্ছে বলে জানা গেছে। গতকাল বুধবার খাগড়াছড়ি ও কুড়িগ্রাম জেলায় বিভিন্ন সীমান্ত থেকে প্রায় 110 জন বাংলাদেশকে জোরপূর্বক পুশিনের বিষয় নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আজ বৃহস্পতিবার এ নিয়ে ফেসবুক পোস্ট দেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াত আমির বলেন, বাংলাদেশে জোর করে অন্যায়ভাবে পুশিনের নামে বিশৃঙ্খলতা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশ এর জনগণ মাথা উঁচু করে বাঁচতে চায়। মহান আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না। ভয়ের কোনো কারণ নেই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভয়ের কোনো কারণ নেই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে, এখানে কোনো ধরনের সমস্যা নেই। কৃষকরা ভালোভাবে ধান কাটতে পারবেন। কৃষি উপদেষ্টা বলেন, দেশের 40% মানুষ কৃষির ওপর নির্ভরশীল। যখন আমাদের 7.5 কোটি মানুষ ছিল সেই সময়ে কৃষি জমির সংখ্যা বেশি ছিল, কিন্তু এখন লোক সংখ্যা 18 কোটি, ফলে কৃষি জমি কমে গেছে। উন্নত জাত এবং কৃষকদের কঠোর এবং বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের কারণে ধানের উৎপাদন ভালো। কৃষি জমির ব্যাপারে তিনি বলেন, নতুনভাবে আইন করা হবে ভূমি ব্যবহারের নীতিমালা, কৃষি জমি সুরক্ষা আইন নতুনভাবে করার চিন্তা ভাবনাও আছে। কিছুদিনের মধ্যেই তা করা হবে, ভাটা যেন না চলে, সেই জন্য আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করছি। দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।